সবাই ভালো আছেন? জাকিয়া শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস, জাকিয়া শোনা পাচ্ছেন? জি মিস, শোনা যাচ্ছে। ওকে, সবাইকে আসতে বলেন, আমরা জাস্ট 5 মিনিটসের মধ্যে শুরু করব। সাউন্ড একটু কমায় দেন, হ্যাঁ। ওকে, আসেন। বাকিদেরকে আসতে বলেন। জেনিয়ান এভরিওয়ান, বাকিদের সবাইকে আসতে বলেন। আমাকে 3 দিন পর ফোন দিয়ে আবার বলুন, ঠিক আছে? হ্যাঁ, ফোন ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, শুক্রবারে শুনবেন। শুক্রবার শনিবার আজ ফোন দিয়ে আমার কাছে থাকবে, ঠিক আছে? ভালো থেকে ভালো না একটু ঘুরে আসেন। বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বুয়া করে ধারা করে এখানে বাদ করতে পারছো না, না বাথরুম করতে আমি কি করব? কত ভালো বের হয়ে তো লবণ করে করলা দিন না। অনলাইনে ক্লাস নিয়ে আসছে। বাকিরা কই, সবাই এসেছেন? জাকিয়া, তামান্না, জেনি, মেহরুন্নেসা, সুমাইয়া, বাকিরা নাই? বাকিরা কই? ম্যাম, বলেছি সবাইকে জয়েন হতে, আচ্ছা, কেউ তো আসছে না। ও ফুরি চলে আসবে। তো আপনাদের মিড টার্মের রেজাল্টটা দিয়ে দেই। বাকি কোর্সের রেজাল্ট পেয়েছেন? নো ম্যাম।
আপনাদের এই উইক এর আগের উইক বা সবকিছু মিলে ক্লাস হয়েছে কোনো? ক্লাস ঠিক মতো হচ্ছে? সালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম, আমার বাচ্চাকে নিয়ে একটু হসপিটাল যাব তো, আজকের অ্যাটেন্ডেন্সটা কি একটু কনসিডার করা যায়? ওকে, কোনো টেনশন নাই সুমাইয়া, আপনি যান, নো টেনশন। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আপনারা কি গ্রেড দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন মিড টার্মটা দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। আপনাদের এক্সাম কেমন ছিল? কেমন হয়েছে এক্সাম? হাউ ওয়াজ দ্য এক্সাম? ম্যাম মোটামুটি ভালোই হয়েছিল। আপনাদের নেক্সট ক্লাসে দেখাই, এখানে খুব ঝামেলা করতেছে আমার ইন্টারনেটে। আমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করি, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিব অফিসে যেয়ে। এখানে সমস্যা করতেছে আমাদের এবার। মিড টার্ম তো শেষ হয়ে গেল, ফাইনালে সিলেবাসটা থাকছে, মিড টার্মে যা যা কিছু আছে সেগুলো থাকবে এবং সাথে ভল্পনি থাকবে, একটা টেক্সট, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা ভল্পনি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আপনারা তো অলরেডি বোধহয় জানেন আপনাদের কুইজ কবে, অ্যাসাইনমেন্ট, ফোরাম 1 2 সবকিছুর ব্যাপারে তো অবগত আছেন। আমি একটা পিন্ট মেসেজ রাখছি আপনাদের গ্রুপে, সবাই কি সেটা দেখেছেন? আপনাদের দুটো পিন মেসেজ আছে, এই যে ইভিনিং অ্যান্ড ডে ফোরাম অ্যান্ড অ্যাসাইনমেন্ট। আপনাদের ফোরাম 1 হলো উইক 4-এ, ফোরাম 2 হলো উইক 9-এ, অ্যাসাইনমেন্ট উইক 5-এ দেয়া হয়েছে। আর আপনাদের কুইজ আসতেছে কয়দিন পরে, উইক 8-এ আসবে একটা কুইজ, ঠিক আছে? তো সবগুলো আপনাদের কিন্তু পিন্ড মেসেজে আছে আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটু দেখে নিয়েন এবং ঠিক মতো ভাবে সবকিছু দিয়ে দিয়েন। ও ঠিক আছে।
আপনাদের সব ক্লাস কেমন চলছে? ম্যাম আমাদের ক্লাস হচ্ছে গতকাল থেকে স্টার্ট হয়েছে। ওকে। আর আপনাদের মিড টার্ম কেমন ছিল? অন্য কোর্সের কি রেজাল্ট পেয়েছেন? নো ম্যাম। সবগুলাই পেয়ে যাবেন, সমস্যা নেই। গল্প নিয়ে আমরা বাংলায় আজকে দেখব, যাতে আপনাদের সম্পূর্ণ জিনিসটা খুব ইজিলি বুঝতে পারেন। দেখুন, আশা করি গল্প নিয়ে এটা খুবই ইজি যেটা দিচ্ছি, কারণ এটা আমারও খুব ভালো লাগে। এটা সবকিছু খুব বিস্তারিতভাবে আলোচনা আছে, একবার শুনলেই আপনাদের মাথায় গেঁথে যাবে। আর এটার ভিতরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবেন। সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা একটি নাটক নিয়ে কথা বলবো। নাটকটির নাম হচ্ছে ভলপনে। ভলপনে, অনেকে ভলপন, ভলপনি ইত্যাদি ইত্যাদি বলে, সঠিক উচ্চারণটা হবে ভলপনে। এই নাটকটার রাইটার হচ্ছে বেন জনসন, এবং তৎকালীন সময়ে বেন জনসনের সময় আর কি, জ্যাকোবিয়ান এইজে যখন এই নাটকটি উনি লিখেছিলেন, তখন এই নাটকটি প্রচুর হিট করেছিল। কিরকম হিট করেছিল অর্থাৎ, তখন একটা ভাইরাল হওয়া টাইপের, প্রত্যেকটা মানুষ এই নাটকটি পছন্দ করেছিল, কারণ এটা অনেকটা যে রিয়েলিস্টিক টাইপের, আশেপাশে যা চলছে সেরকম বিষয়টাকেই সুন্দর করে দেখানো হয়েছে এই নাটকে। তো আমরা আশা করি যে এটা আমাদেরও ভালো লাগবে। এটা কোন ধরনের নাটক? নাটকটি মূলত হচ্ছে একটা স্যাটায়ার বা স্যাটারিক্যাল কমেডি। তবে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কমেডি অফ হিউমার। এই কমেডি অফ হিউমার, তো এগুলো আমাদের ব্রড কোয়েশ্চেন, এটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা ভল্পনী নাটকটার সামারি এবং একই সাথে আমরা আলোচনা করব হচ্ছে এটার যে থিমস গুলো, কি কি বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, মোটামুটি ডিটেল যা দরকার আছে সবকিছুই। তো চলুন আমরা সরাসরি সামারিতে চলে আসি। ভল্পনী নাটকটার যে টাইটেল, নামটা, নামটাকে আমরা যদি চিন্তা করি, এটার অর্থ হবে হচ্ছে ফক্স অথবা দা ফক্স। আর এই নাটকটি মূলত হচ্ছে, এই নাম, যে নামটা ইটালিয়ান একটা নাম, শুরুর অংশটা একটু খেয়াল করে শুনবেন, দা ফক্স নাটকের নাম কেন, অর্থাৎ একটা ধূর্ত শিয়ালকে নিয়ে হচ্ছে এই গল্পটি। গল্পের যে হিরো, সে হচ্ছে মূলত একটা শিয়াল। অর্থাৎ একটা নাটক যখন দেখানো হয়, যদি আজকের দিনে হতো, তাহলে ঠাকুরমার ঝুলিতে যেমন দেখা যাবে যে বাঘ, সিংহ, শিয়াল এরাই হচ্ছে নায়ক নায়িকা, ঠিক আছে? তো আজকের দিনে হলে এভাবে নাটকে অ্যানিমেশন দিয়ে হচ্ছে দেখানো হতো যে একজন হচ্ছে ফক্স, আরেকজন হচ্ছে অন্য প্রাণী, সবকিছুর আমি ডিটেল নাম বলবো। কিন্তু যেহেতু এটা প্রাচীনকালের ছিল, তখন নাটকে মূলত মানুষদেরকে দিয়েই দেখানো হতো, কিন্তু সেই মানুষটার নাম ছিল, অমুকের নাম ছিল হচ্ছে শিয়াল, আরেকজন নাম, তার নাম ছিল হচ্ছে কি মাসি, আরেকজন, মানে ঠাট্টা করে এই মানুষগুলোর নাম এরকম করে দেওয়া হয়েছিল। আর এই ধরনের নাটককে বলা হয় বিস্ট ফেবল। এটাও একটু মনে রাখতে হবে। BAST, বেস্ট মানে হচ্ছে পশু পাখি জন্তু, ফেবল, তো ফেবল মানে হচ্ছে গল্প, অর্থাৎ পশু পাখি নিয়ে যে গল্প লেখা হয়, বা ঈশপের গল্প আপনারা যারা পড়েছেন, পঞ্চতন্ত্র আপনারা বর্তমানে যারা দেখেন, এই টাইপের একটা গল্প। তো আমরা একদম বেসিকটা জানলাম, চলুন এবার আমরা সরাসরি সামারিতে চলে আসি। সামারিতে হচ্ছে আমরা ভল্পনী গল্পের পুরো স্টোরিটাকে জানবো, তার আগে ছোট্ট করে একটু ক্যারেক্টার লিস্টটা জানতে হবে। বেশি ক্যারেক্টার্স এখানে নেই। মূল যে ক্যারেক্টার, প্রধান চরিত্র, সে হচ্ছে আমাদের ভল্পনী। ভল্পনী হচ্ছে কি প্রধান চরিত্র, গল্পের নামও, নাটকের নামও ভল্পনী। সে মূলত একটা ধনী মানুষ, তার প্রচুর টাকা পয়সা আছে, এটুকুই ধরে নিচ্ছি। সে হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, এবং তার একজন সার্ভেন্ট আছে, সেবক। সেই সার্ভেন্টের নাম কি মস্কা। মস্কা মানে মাসি। মাসি কেন এই লোকটার নাম দেওয়া হয়েছে? কারণ এই লোকটা আসলে নিজের কিছু নাই, ওই ভল্পনের যে সম্পত্তি, ওরই পিছে পিছে সারাদিন ঘুরে একটা প্যারাসাইট। মূলত মস্কা শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে কি পরজীবী, অন্যের উপর নির্ভর করে যে চলে। তাহলে এই দুজনের মধ্যে কানেকশনটা আমরা জানলাম। এরপর যে ক্যারেক্টার্স গুলো রয়েছে, একজনের নাম হচ্ছে ভল্টর। আমি এর আগেই বলেছি যে এই ওয়ার্ডস গুলো হচ্ছে ইটালিয়ান ওয়ার্ডস। ভল্টর ইটালিয়ান ওয়ার্ড, এর অর্থ হচ্ছে ভালচার, শকুন। শকুনেরও কিন্তু সেম স্বভাব, দেখবেন যে ওর স্বভাব খুব একটা ভালো না। এই গল্পের নাম শকুন, কিন্তু সে
Hi, I'm a straight A student at Yale, and here's a tip on how you can ace your school year this year. When it comes to academic rating, I always struggle with pushing my anxieties aside and just getting started. That is where কিন্তু সে একজন মানুষ, মানে গল্পে দেখানো হচ্ছে, ধরেন আজকের দিনে যদি গল্পটা হতো তাহলে একটা শকুন দেখবেন যে স্টেজের সামনে আসছে, এসে বলতো আমি হচ্ছে একজন লয়ার, বা আমি একজন কি, আমি একজন আইনজীবী। তারপর হচ্ছে র্যাভেন কাক, কাক বলতো বাবা আমি হচ্ছে একটা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ কাক, আমি হচ্ছে কি, আমি হচ্ছে একজন অমুক। তো এখানে আমাদের কর্বাসিওকে দেখানো হয়েছে সে একজন বৃদ্ধ মানুষ, এবং কর্বাসিও বলতে মূলত বোঝানো হয় ড্রাভেন বা এক ধরনের দাঁড় কাক, বড় সাইজের যে কাক হয় সেটাকে। এবং আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেটা হচ্ছে করভিনো। করভিনো জিনিসটা কি? করভিনো শব্দেরও অর্থ হচ্ছে এক ধরনের কাকই বলা যায়। করভিনো হচ্ছে রিয়েল কাক, আর এর আগে যেটা আমরা দেখলাম করবাসিও বা র্যাভেন, ওটা হচ্ছে দাঁড় কাক বা বড় সাইজের। ঠিক আছে, তো করভিনো সেও একটা কাক বা একটা মানুষ, পেশায় সে হচ্ছে একজন মার্সেন্ট বা সওদাগর। অনেকের হচ্ছে এই চরিত্রগুলো নিয়ে ঝামেলা হবে যে প্রাণীর নাম এটা আসলে প্রাণী নাকি মানুষ। তো এই নাটকটা যখন লেখা হয়েছিল বা দেখানো হয়েছিল, প্রত্যেকটা অভিনেতা ছিল হচ্ছে এক একজন মানুষ, কিন্তু সেই মানুষের নাম, ওর নাম কাক, ওর নাম ছাগল, ওর নাম গরু, এরকম। ঠিক আছে, তো এভাবে কেন দেখানো হয়েছে? আসলে রিয়েল মানুষকে দিয়ে দেখানো হয়নি, তৎকালীন মানুষকে ব্যঙ্গ করে, খুবই অপমানজনক ভাবে ব্যঙ্গ করে হচ্ছে এই নাটকটি লেখা হয়েছিল, মানুষের স্বভাব আচরণকে, খারাপ যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে সামনে দেখার মাধ্যমে। আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে লেগাসি হান্টার্স। লেগাসি বলতে বোঝানো হয় কি? লেগাসি বলতে বোঝানো হয় সম্পদ। হান্টার মানে হচ্ছে সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করে সব সময়। কারা? তিনজন মানুষ ছিল লেগাসি হান্টার। আমরা একটু আগে যে তিনজনের নাম পড়লাম ওই তিনজনই। তিনজনের নাম আমরা আরেকবার দেখবো, সেটা হচ্ছে ভল্টর, করবাসিও, করভিনো। আমরা নামগুলো একটু খেয়াল করবো কারণ এগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এছাড়াও দুইজন ক্যারেক্টার আছে যেগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, আমরা সামারিতে একবারই শুধু তাদেরকে পাবো। সেটা হচ্ছে একজন স্যার পলিটিক উডবি আর একজন লেডি পলিটিক উডবি। রাজনীতির সাথে তাদের একটু সম্পর্ক আছে আর কি। তো এবার আমরা সরাসরি সামারিতে চলে আসি, আমি এখান থেকে পড়বো না, আপনারা জাস্ট একটু খেয়াল করে শুনবেন। অ্যাক্ট ওয়ান অর্থাৎ শুরুর দিকে, শুরুর দিকে আমরা দেখতে পাই যে ভেনিস শহর, ইটালির ভেনিস শহরে একজন মানুষ বাস করে, মানুষের নামটা ছিল ভলপল। সেই মানুষের একজন কি ছিল, একজন সার্ভেন্ট ছিল, সেই সার্ভেন্টের নাম ছিল হচ্ছে মস্কা, MOSCA, মস্কা। তো ভল্পনীকে আমরা দেখতে পাই যে সে কি করে, অভিনয় করে অসুস্থ মানুষ হিসেবে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। একদিন দুই দিন না, সে লাস্ট কয়েক মাস ধরে বিছানায় চিৎপটাং হয়ে পড়ে আছে, এবং তার যে সার্ভেন্ট তাকে দিয়ে এলাকার বাইরে শুধু ছড়ায় যে আমার মালিক, সার্ভেন্ট হচ্ছে মস্কা, মস্কা এসে বাইরের লোকজনকে বা পুরো গ্রামে কি বলে, বলে আমার সার্ভেন্ট, সরি আমার মালিক মস্কা, সে হচ্ছে মারা যায় যায় অবস্থা, এই মারা যায় তো সেই মারা যায়, এরকম লোকজনকে বলে। এখন কথা হচ্ছে এইগুলো বলে লাভ কি? মস্কা যে এই সমস্ত কথা লোকজনকে বলে লাভ কি? এতে যেটা হয়, ভলপরি যে অসুস্থ বা মরে মরে যাওয়ার একটা ভান করে, এতে দেখা যায় যে আরো যে লোভী মানুষজন কয়েকজন আছে সমাজে। কোন তিনজনের নাম বলেছিলাম? করবাসিও, করভিনো, ভল্টর। এই তিনজন লোক ভলপনিকে প্রায় দেখতে আসে যে লোকটা মরে গেল কিনা, অসুস্থ কি অবস্থা, এরকমটা বলে আসে না, মূলত দেখতে আসে যে মরে গেল কিনা সেটা দেখতে। এবং আরেকটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ভলপনিকে বিভিন্ন জিনিস গিফটের মাধ্যমে বা তাকে একটু প্রশংসা করার মাধ্যমে যদি ভলপনির মন জয় করা যায়, তাহলে ভলপনি মরার আগে তার সমস্ত সম্পত্তি ভলপনি কি করবে, ওই সেই ভল্টর, করবাসিও, করপিনো, এই তিনজনকে যেন দিয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এক, দুই, তিন, এই তিনজনকে যেন দিয়ে যায়, এটা হচ্ছে এই তিনজনের উদ্দেশ্য ছিল। ভল্পনি এখানে কিন্তু নাটক করছে। এখন ভল্পনি নাটক করছে বা মারা গেলে এই তিনজন কেন তার টাকা পয়সা পাবে? এর আবার একটা কারণ ছিল, কারণ ভল্পনি নিজের কোনো সন্তান, সান আর কি ছিল না। ভল্পনের নিজের কোনো সন্তান ছিল না। আমরা গল্পে দেখতে পাবো যে ভল্পনের হচ্ছে বেশ কয়েকটা সন্তান আছে। তাহলে ঘটনা কি? ভল্পনি আসলে লোকটা খারাপ ছিল। সে কি করতো, রাস্তাঘাটের যে ভিক্ষুক মহিলারা ছিল সেই মহিলাদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক করে সে কিছু ইলিগাল চাইল্ড, অবৈধ সন্তান জন্ম দিয়েছে, যে সন্তানগুলোর নামও খুবই অদ্ভুত। একটা নাম অ্যান্ড্রোজেনো, এগুলো আপনাদের খুব একটা দরকার নেই। একটার নাম হচ্ছে ক্যাস্ট্রো,
তো এই নামগুলোর অর্থ আবার হচ্ছে মানে একজন হচ্ছে হিজড়া, একজন হচ্ছে আরেক সমস্যা, একজনের নাম ইউনাক। ঠিক আছে। তো ভল্পনের মূল কথা হচ্ছে বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা আমরা দেখতে পাই যে বাচ্চাগুলো একটাও হচ্ছে সুস্থ না, অসুস্থ। একজন হিজড়া, তো একজনের অমুক শারীরিক অঙ্গ নেই, তমুক শারীরিক অঙ্গ নেই। এই ভল্পনি তার এই অসুস্থ বাচ্চাগুলোকে দিয়ে আবার কি করায়, লোকটা আসলে বাজে আছে। দেখা যায় এই বাচ্চাগুলোকে সে হচ্ছে নাচতে দেয়, ভাঙ্গাচোরা হাত পা নিয়ে তারা নাচানাচি করে, ভল্পনি সেটা দেখে। কিন্তু ওর কোনো লিগেল সন্তান ভল্পনির নেই, যে কারণে ভল্পনি মারা গেলে তার সম্পত্তি সে যাকে ভল্পনি যাকে পছন্দ করে তার হয়ে যেতে পারে। তার হয়ে যেতে পারে কার কার, ভল্টরের হতে পারে, করবাসিওর হতে পারে, কর্ভিনর হতে পারে। এই জন্য এই তিনজন ব্যক্তি বারবার ভল্পনিকে দেখতে আসে, প্রায়ই দেখতে আসে। ভল্পনি এই কাজটা করছে কয়েক মাস ধরে। এবার আমরা হচ্ছে পরের একটা চলে আসি। দ্বিতীয় একটা গিয়ে আমরা দেখতে পারি যে ভল্পনি কি করছে, গিফট পাচ্ছে, প্রশংসা পাচ্ছে কার কাছ থেকে, ওই তিনজনের কাছ থেকে। তিনজন With 170 million papers, 140,000 journals, and millions of patents, Boreum gives you instant summaries, deep insights, and traceable references. From literature discovery. তিনজন কি কি গিফট দিচ্ছে সেগুলো যদি আমরা একটু বলি। যেমন প্রথম জন হচ্ছে ভল্টর, সোনার একটা গোল্ডের একটা প্লেট দেয় যেখানে আবার ভল্পনের হাতের ছাপ ছিল। সেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না ভল্টরের ব্যাপারটা। গল্প যখন এগোবে তখন আমরা দেখব করবাসিও একটা মারাত্মক গিফট তাকে দিয়েছে। সেটা হচ্ছে করবাসিওকে মূলত এই বুদ্ধিটা দিয়েছিল হচ্ছে আমাদের সেই মস্কা। মস্কা কে ছিল? মস্কা ছিল ভল্পনেরই সার্ভেন্ট, মালিকের সার্ভেন্ট। মস্কা এসে করবাসিওকে বলেছে, করবাসিও সেই বৃদ্ধ মানুষটা করবাসিওকে বলছে যে আপনি না নিজের সন্তানকে ডিস ইনহেরিট করে দেন, ত্যায্য করে দেন, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেন, আপনার সব সম্পত্তি আমাদের ভল্পনি স্যারকে দিয়ে দেন। তো ভল্পনি তো মারা যাবে, মারা যাওয়ার সময় দেখবেন যে তার সব সম্পত্তি আপনাকে দিয়ে যাবে। কারণ কি, মস্কা একটু চাপাবাজ ছিল। সে বলে যে ভল্পনি মারা যাওয়ার আগে আগে শুধু সব সময় করবাসিও আপনার কথাটাই বলে, আমার দাঁড় কাকটা কই গেল রে, এই টাইপের কথাবার্তা। ঠিক আছে। আর এই মস্কা এমন বেয়াদব যে এই ডায়লগটা সে ওকে দেয়, ওকে দেয়, আবার ভল্টরকে দেয়, সবাইকে এই একই সেম কথা বলে, আপনার কথাই বলছিল। ইভেন অনেক সময় দেখা যায় যে ভল্পনের রুমে পর্যন্ত যেতে দেয় না, কি আনছেন স্যারকে দেখার জন্য, আমার হাতে দেন, গিফট দিয়ে দেয়, সেটা নিয়ে নেয়। তাহলে করভাসিও কি করে, নিজের সন্তানকেই ডিসইনহেরিট করে দিতে চায়। আরেকজন মানুষ আবার মারাত্মক লোক, সে হচ্ছে আমাদের করভিনো। করভিনো এমন মারাত্মক গিফট দেয়, সে একটু এক্সট্রিম লেন্থে গিয়ে গিফট দেয় নিজের ওয়াইফ, ওর বউয়ের নাম ছিল সিলিয়া, সে সিলিয়াকে এই দিয়ে দিবে। এটা আবার ঘটনা চক্রে চলে আসে, আমরা একটু পরেই জানবো। তো আমরা একটু মনে রাখবো যে করভিনো বা কাক যে ছিল, তৃতীয় যে ব্যক্তি, তার স্ত্রীর নাম ছিল সিলিয়া। আর করভাসিও যে লোকটা, একটু নামটা বড়, করভাসিও সবচেয়ে বড় নাম, এবং উনি বৃদ্ধ, নাম থেকে আমরা মনে রাখবো লোকটা বৃদ্ধ। এবং ওর একটা বাচ্চা ছিল হচ্ছে বোনারিও। বোনারিও যে খুব একটা ছোট তা নয়, বোনারিও হচ্ছে মোটামুটি মানে সম্পত্তি পাওয়ার মতো যেহেতু অধিকার আছে, তার মানে সে হচ্ছে অ্যাডাল্ট। পরে এই বোনারিও এবং সিলিয়াকে নিয়ে বেশ কিছু কলঙ্ক রটানো হবে গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে। তো আমরা দ্বিতীয় একটা যেটা দেখতে পাচ্ছিলাম যে ভল্পনি আরো আরো বেশি গিফট পাওয়ার জন্য মস্কাকে দিয়ে অন্যান্য সকল লোকদেরকে শুধুমাত্র বলায় যে সে মরে যাচ্ছে। এতে কি হয়, ওই মানুষগুলো আরো আরো বেশি লোভী হয়ে যায়। কোন মানুষগুলো? বাকি সেই তিনজন। ঠিক আছে, করবাসিও, করভিনো এবং ভল্টর। ভল্টর নামটা আমরা শুরুতে দিব, ভল্টর, করবাসিও, করভিনো। এই তিনজন মানুষ হচ্ছে ভল্পনির সম্পত্তি পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। অ্যাক্ট 3-তে আমরা দেখতে পারি যে মস্কো একটা বড় ধরনের খেলা খেলে। আপনারা যারা গ্রামীণ নাটক দেখেছেন ওখানে দেখবেন যে একজন আরেকজনের সাথে না অকারণে বড় ধরনের একটা ট্রিক খেলে। তো সেরকম একটা ট্রিক খেলে হচ্ছে আমাদের ভল্পনির সেই সার্ভেন্ট মস্কা। তো মস্কা প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে, মস্কা প্রথমে ভল্পনিকে বলে যে আপনাকে তো খুবই পছন্দ করে আমাদের করভিনো সাহেব। তো করভিনো সাহেবের একটা বউ আছে খুবই সুন্দরী, তার নাম হচ্ছে সিলিয়া। তো সিলিয়া যেহেতু তার ওয়াইফ, সে যেহেতু আপনাকে পছন্দ করে, আপনি চাইলে কিন্তু সিলিয়াকে নিয়ে নিতে পারেন, কেড়ে নিতে পারেন, কারণ লোকটা খুব একটা ভালো না। দেখা যাবে টাকার লোভে নিজের বউকে পর্যন্ত দিয়ে দেয়। এই প্ল্যানটা মস্কা হচ্ছে ভল্পনিকে দেয়। ভল্পনি বলে তাই নাকি, সিলিয়া দেখতে কেমন রে? তখন মস্কা বলে যে অবশ্যই সুন্দর।
তখন ভলপনি নিজে হচ্ছে একটা হাতুড়ে ডাক্তার, যেটাকে আমাদের বইয়ে লেখা ছিল মাউন্টি ব্যাংক। আমি একটু লিখে দিই। মাউন্টি ব্যাংক বলতে বোঝানো হয় মূলত হচ্ছে হাতুড়ে ডাক্তার টাইপের। তো ভলপনিকে এই বুদ্ধিটা দেওয়ার পরে ভলপনি কি সাজে, একটা মাউন্টি ব্যাগ সাজে। মাউন্টি ব্যাগ সেজে সিলিয়ার বাড়ির সামনে গিয়ে সে হচ্ছে কাঠের একটা পাটাতন এরকম দাঁড় করায়, বড় একটা টেবিল টাইপের আর কি, কাঠ দিয়ে তৈরি করে। এক্ষেত্রে হেল্প করে আবার তার সেই ওই যে প্রতিবন্ধী বাচ্চা কাচ্চাগুলো। বড় একটা উঁচু জায়গা তৈরি করে, সেটার উপরে ভলপনি ছদ্মবেশে উঠে লাফালাফি করে একটা ওষুধ বিক্রি করতে গেছে। সেই ওষুধের নাম ছিল হচ্ছে প্যানাসিয়া, PANACEA। প্যানাসিয়া মানে হচ্ছে মূলত সর্বরোগের ঔষধ। ঠিক আছে, ওই সর্বরোগের ঔষধ সে বিক্রি করতে শুরু করে এবং সে তাকায় তাকায় সিলিয়াকে দেখার চেষ্টা করে, সবার দুনিয়ার সব রোগ সেরে দিবে এই টাইপের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দেয়। তখন একটা সময় আবার সিলিয়াও চলে আসে, তাদের মধ্যে হচ্ছে আহ রুমাল ছোড়াছুড়ি, বা রুমাল হচ্ছে সিলিয়ারটা পড়ে যায়, সেটা ভলপনি ধরে একটা কিস করে দিয়ে দেয়, এরকম একটা সিন ছিল নাটকের মধ্যে। সেটা আবার হঠাৎ করে সিলিয়ার হাজবেন্ড দেখে ফেলে ভলপনিকে এসে প্রচন্ড মায়ের দেয়, ইচ্ছা মতো ধোলাই দিয়ে দেয়, ভলপনি ওখান থেকে চলে আসে। মানে তখন তো ভলপনি ছদ্মবেশে ছিল, যে কারণে হচ্ছে ভলপনিকে সিলের হাজবেন্ড চিনতে পারে নাই, তারা হলে হয়তো বা মারতো না। সিলের হাজবেন্ড হচ্ছে করভিনো। তো এখান থেকে দেখা যায় যে মারটার খেয়ে, করভিনোর হাতে মার খেয়ে ভলপনি নিজের বাড়িতে চলে আসছে। চলে এসে পরের অংশে আমরা দেখতে পাই যে ভলপনি কি করছে, নিজের মস্কাকে হচ্ছে সিলিয়ার রূপের বর্ণনা দিচ্ছে। সে কত কত সুন্দরী ছিল সব কিছু একদম ডিটেইলে বলছে। নাটক তো বেশ বড় ছিল, বেশ কয়েকশো পাতার নাটক। তো এরকম বর্ণনা টর্ণনা দেয়, দেওয়ার পরে আবার আরেকটা প্ল্যান ফাঁদে। মস্কাই মূলত হচ্ছে ওনাকে এই মরে যাওয়ার বা অসুস্থ হয়ে থাকা ট্রিট সবকিছু প্ল্যান দেয়। তো মস্কা তাকে আরেকটা প্ল্যান দেয় যে ভলপনি স্যার, আপনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে আমি আহ করভিনোকে গিয়ে বলবো যে আমার মালিক, আবার একটু খেয়াল করুন, আমরা খেয়াল করে দেখি, মস্কা তার মালিক ভলপনিকে একটা প্ল্যান দেয়। মস্কা গিয়ে করভিনোকে গিয়ে বলবে যে আমাদের মালিক ভলপনির এমন একটা রোগ হয়েছে যে সে একটা সুন্দরী যুবতী নারীর সাথে যদি থাকে, যেহেতু তার বউ নেই, তাহলে সে হচ্ছে ভলপনি সুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে দিয়ে হেল্প করতে পারেন। কাকে বলা হয়? করভিনোকে। সাথে সাথে করভিনো বলে যে এটা কোনো ব্যাপার হলো, আমি তো এখনই রাজি। তো এই বেয়াদব করভিনো কি করে, নিজের ওয়াইফকে সে ভলপনির রুমে পাঠায় দিতে রাজি। এমনকি তার ওয়াইফ যে সিলিয়া, সিলিয়া মেয়েটা আবার ভালো ছিল, সে যেতে রাজি না। কিন্তু দেখা যায় যে সিলিয়াকে তার হাজবেন্ড করভিনো জোর করে ভলপনির বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেয়। এদিকে মস্কো আবার আরেকটা ট্রিক খেলেছে অকারণেই। সে অন্য দিক দিয়ে করবাসিওর বাচ্চা যে বোনারিও ছিল, মা, বিঙ্গো 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যান, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পলস। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সেই বোনারিওর সাথেও শয়তানি করছে। বোনারিওকে বলছে যে এই, তোর বাবা তো তোর সম্পত্তি টম্পত্তি সব ভলপনিকে লিখে দিচ্ছে, আরো অনেক অনেক সব উল্টো পাল্টা অকারণেই ছড়ায়। ঠিক আছে, মানে ওরা এগুলা করতে মজা লাগে। তো বোনারিওকে বলে, তুই যদি নিজের চোখে দেখতে চাস, তুই হচ্ছে আমাদের মালিক ভলপনির রুমে চলে আয়। কাকে কাকে বলছে? বোনারিওকে আসতে বলছে CELIA, সিলিয়াও আসবে ভলপনির বাসায়। ঠিক আছে, বোনারিওকে বলছে তুই ভলপনির রুমে চিপায় চাপায় লুকায় থাকবি। আর সিলিয়াকে কি করবে? সিলিয়ার হাজবেন্ড করবাসিও ভলপনির রুমে ঢুকিয়ে দিবে, জাস্ট নষ্ট করার উদ্দেশ্যে। এই হচ্ছে ওদের প্ল্যান। এবং যা ঘটার তাই ঘটে। দেখা যায় যে আহ জোর করে জোর করে সিলিয়াকে তার হাজবেন্ড ভলপনির রুমে ঢুকায় দিছে। ভলপনি তাকে দেখে একটা গান ধরে দেয় সাথে সাথে, কাম সিলিয়া কাম লেট আস প্লে গেম অফ লাভ, এরকম একটা গান। ঠিক আছে, চলো ভালোবাসার খেলা খেলি। তো এই গান শুনে, সিলিয়া তো মেয়েটা ভালো ছিল, ও এই সমস্ত কাজে রাজি ছিল না। তো তারপরে জোর করে যখন উল্টাপাল্টা করতে যাচ্ছিল, বোনারিও দেখা যায় আর সহ্য করতে পারে না, সে উঠে সিলিয়াকে হচ্ছে হেল্প করে, সিলিয়াকে বাঁচিয়ে দেয় আর কি। বাঁচিয়ে দেওয়ার ফলে ভলপনির তো মন খারাপ, তার কাজ হতে যে হয়নি, সে খুব মন খারাপ।
মস্কা নিজেও মোটামুটি বড় ধরনের একটা গেম খেলছে, তার কাছে ভালোই লাগছে। এরপরে যেটা দেখা যায় যে এদের এই যে কুকর্মের কারণে এই সমস্ত ঘটনা পুলিশের কানে চলে যায়, এন্ড দ্যাটস ওয়াই কি হয়, ভলপনিকে সহ মস্কা টস্কা সবগুলারে জেলে নিয়ে যায়। সরি, জেল মানে থানাতে নিয়ে যায়, আদালতে। আর এই অংশে আমরা দেখতে পারি যে থানাতে হচ্ছে আমাদের বেশ কয়েকজন মানুষ, লেডি পলিটিক উডবি ছিল, লেডি উডবি পলিটিক ছিল, স্যার পলিটিক উডবি, এই দুজন মানুষ আর কি। এছাড়াও বাকি যারা সবাই তারা তো ছিলই, ঠিক আছে। তো এই মানুষগুলো যখন থানাতে হচ্ছে কথাবার্তা, সরি আদালতে যখন কথাবার্তা হচ্ছিল, সবগুলোই তো খারাপ। ভালো কে ছিল? CELIA, সিলিয়া বোনারিও, BONARIO। এই দুজন মানুষই ভালো ছিল। দেখা যায় যে এদের দুজনকেই ফাঁসায় দেয়, বলে যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তারা ভলপনির বাসায় আসছিল নষ্টামি করতে। ভলপনির দোষও ঢাকা পড়ে যায়, সবার দোষ ঢাকা পড়ে যায়। এই হচ্ছে প্ল্যান তাদের। এতে কি হয়, থানা থেকে বেকসুর খালাস পেয়ে যায় আমাদের মস্কা সাহেব, ভলপনি সাহেব। ছাড়া পাওয়ার পরে মস্কা এবং ভলপনির এত না ভাব বেড়ে যায়, ওদের প্ল্যান যে আমরা হচ্ছে এবার আমাদের যারা যে লেগাসি হান্টার আছে, সম্পত্তি পুষতে চায়, অমুকে তমুকে, কে কে ছিল তারা, কর্বাসিও, কর্বিনো, ভল্টর, তিনজনকে একদম খেলবো, তিনজনকে নিয়ে খুব ফান করব। বলে যে বাড়িতে গিয়ে ভলপনি সাহেবকে আমরা মৃত সাজাবো। ভলপনিকেই বলে যে আপনি একদম মরে যাওয়ার প্ল্যান করবেন স্যার, ঠিক আছে, মরার ভান করে থাকবেন, দেখবো যে কে আপনার সম্পত্তিকে বেশি চায় বা কে কি করে, এটা একটা মজা হবে, এরকম একটা প্ল্যান করে তারা। তো বাড়িতে গিয়ে সেম কাজটাই করে। দেখা যায় ভলপনি কি করে মরার প্ল্যান করে বা মরার মতো করে থাকে। গুজব রটায় দেয় সাথে সাথে মস্কা চারদিকে যে মরেই আছে। তো এখানে আবার এমনকি হচ্ছে ইভেন ওই যে নিজের ডেথ এবং ফিউনারাল শুরু করে দেয়। ফিউনারাল মানে কি, আহ শবদাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া যেটা, সেটা। তো এই ক্ষেত্রে দেখা যায় লাস্টের দিকে, মানে এটা তো মরার প্ল্যান ট্যান করছে, একজন লোক আসে, তার নাম ছিল পেরি ক্রেন। আমরা যখন ওই যে ঠাকুরমার ঝুলি টাইপ দেখি, দেখবেন যে হুট করে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা লোক চলে আসে, এরকম পেরি ক্রেন নামে আরেকজন চলে আসে। সে সেই পুরো মিথ্যা টিথ্যা ধান্দাবাজি ধরে ফেলে ফাঁস করে দেয়। ওদেরকে আবারও থানায় নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া হয়। তো এবার আদালতে নিয়ে যাওয়া হয়, দেখা যায় যে এবার আদালতে সবকিছু ফাঁস হয়ে গেছে, কারণ মোরার একটা নাটক করছেন কেন, ঠিক আছে। তো মরার নাটক করছে তো করছে, এমন এখানে শয়তানিটা করে। আবার একটু খেয়াল করেন, এই হচ্ছে ভলপনি, হচ্ছে মস্কা। মস্কা আবার ভলপনিকে বলে যে স্যার আপনি মরার নাটক করেই থাকেন। অর্থাৎ আদালতে পর্যন্ত ভলপনি উপস্থিত নেই, সে ছদ্মবেশে অন্য কেউ সেজে গেছে, মস্কো উপস্থিত আছে, বাকি সবাই আছে। তো এক্ষেত্রে দেখা যায় ভলপনির নামে উল্টোপাল্টা কথাবার্তা যখন হচ্ছিল, ভলপনি নিজেই নিজের মুখোশ খুলে ফেলে। সাথে সাথে ভলপনিকে আরো মামলা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভলপনি এখানে আরো ফেঁসে যাওয়ার ফলে এদের যত প্ল্যান ট্যান ছিল, এভরিথিং ফল অ্যাপার্ট, সব প্ল্যান ভেঙে যায়। বোনারিওকে দেখা যায় যে একটু আগে যে বোনারিওকে দোষ দেওয়া হয়েছিল, সেই দোষ থেকে ওকে খালাস দেওয়া হয়, মানে সবকিছু সত্যতা বের হয়ে চলে আসে, ঠিক আছে। এবং ভলপনি এবং মস্কার যে বাস্তব ঘটনাগুলো, সেগুলো সামনে চলে আসে, প্রত্যেকের সাজা হয়। সাজাগুলো আমাদের একটু মানে জানা দরকার যে কার কি কি শাস্তি হয়েছিল। তো এখানে আমরা একটু খেয়াল করে দেখবো কার কি কি শাস্তি হয়েছিল। ভলপনি সবচেয়ে বড় কালপ্রিট, ওকে জেলে নেওয়া হয়। শুধু জেলে না, ওকে জেলে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, এইরকম রায় হয়। এবং একই সাথে ওনার সমস্ত টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। কেড়ে নিয়ে একটা ইনকিউরেবল মানে দুরারোগ্য ব্যাধি যে মানুষদের, তাদেরকে সুস্থ করার জন্য হচ্ছে একটা হসপিটাল তৈরি করে, সেই হসপিটালে হচ্ছে সমস্ত টাকা ভলপনি দিয়ে দেওয়া হবে। এরকম একটা শাস্তি ভলপনিকে দেওয়া হয়। দ্বিতীয় শাস্তি হচ্ছে আমাদের মস্কা, ওকে ক্রিমিনাল হিসেবে মানে ধরা হয়। ও হচ্ছে সবকিছু প্ল্যানে ছিল, যে কারণে ওকেও হচ্ছে বড় ধরনের একটা শাস্তি দেওয়া হয়। অর্থাৎ ওকে দেওয়া হচ্ছে সশ্রম কারাদণ্ড, কাজ করবে প্লাস আদালতে, মানে ও হচ্ছে যে শাস্তিটা, এটাকে বলা হয়েছে রোয়িং বোট। ওকে দূরে এক জায়গাতে গ্যালিতে পাঠানো হয়, যেখানে নৌকা চালাবে অনেক অনেক বছর ধরে। এত ডিটেল লাইন আপনাদের জানতে হবে না, আপনারা এটুকুই জানতে পারেন যে ওকে একটা হার্ড লেবার দিতে হয়, লেবার সহ। ওর হচ্ছে সেন্টেন্স মানেই হচ্ছে আদালতের বিচার বা রায়, শাস্তি। এবং যে লেগাসি হান্টার্স গুলো আছে, সেই লেগাসি হান্টার্স তিনজনকেও আলাদা আলাদা শাস্তি দেওয়া হয়, আমরা একটু ডিটেল জানবো। তো আমাদের লেগাসি হান্টার প্রথম জন ছিল হচ্ছে ভল্টর।
বান্দা থেকে অর্ডার করুন খাবার ও গ্রসারি আর ডিল নাও কোডে পেয়ে যান 150 টাকার ছাড়। চিলক্স, সুলতান স্টাইল, পিৎজা হাট, গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্ট, প্যান্টামার্ট ও আরো অনেক অপশনে 150 টাকা ছাড়। I'm tired of AI tools giving me fake research studies, so I built one that does. The Scholar agent by Consensus doesn't guess. Behind the scenes, ভল্টর যেহেতু লয়ার ছিল, VOLTORE, আপনারা বানান হয়তো খেয়াল করেছেন। তো ভল্টরের হচ্ছে লয়ার যে পারমিশন, মূল কথা হচ্ছে ওর বার কাউন্সিলের যে লাইসেন্স থাকে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। ও আর ওকালতি করবাসিও প্ল্যান করেছিল যে তার ছেলেকে কি করবে, ছেলেকে হচ্ছে ছেড়ে দিয়ে ভল্পনীকে সম্পত্তি দিবে। তাই ওকে দেখা যায় ওর যে শাস্তিটা সেটা হচ্ছে ওর সমস্ত সম্পত্তি তার ছেলের নামে উইল করে দিতে হবে বাধ্যতামূলক। কার কাছে? বোনারিওকে। করভিনোরও একটা বড় ধরনের শাস্তি হয়। করভিনোর শাস্তি হচ্ছে, করভিনোর ওয়াইফ কে ছিল মনে আছে? সিলিয়া। বলে যে সিলিয়াকে, মানে তোর মতো হাজবেন্ডের সাথে সিলিয়ার থাকা দরকার নেই, যে কিনা সেলফ চোজেন কাকল্ড বলে এটাকে। কাকল্ড খুবই খারাপ একটা ওয়ার্ড, এটা হবে CUCKOLD, কাকল্ড। কাকল্ড বলতে বোঝায় যে মানুষ ইচ্ছাকৃতভাবে তার ওয়াইফকে অন্য কারোর কাছে দ্বিধাবোধ করে না, এই টাইপের মানুষ। তো বলে যে তুই তো একটা কাকল্ড, তোকে কি করব? ওকে যে শাস্তিটা দেওয়া হয় সেটা হচ্ছে তার বউ সিলিয়াকে ডিভোর্স দিতে হবে, এবং সিলিয়ার কাছ থেকে যে টাকা নিয়ে তাকে বিয়ে করা হয়েছিল তার 3 গুণ বেশি টাকা, 3 টাইমস টাকা সিলিয়াকে ফেরত দিয়ে তার বাপের বাড়ি দিয়ে আসতে হবে। সিলিয়া কি করবে সেটা তার ব্যাপার। তো এরকম ভাবে প্রত্যেককেই শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়ার মাধ্যমে এই নাটকটি হচ্ছে শেষ হয়ে যায়। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এই যে কে কাকে গিফট দিয়েছিল এখানে লিস্ট করা আছে, আপনারা এটা স্ক্রিনশট রাখতে পারেন। তো আমরা সংক্ষেপে একটু বলে মনে রাখি, ভল্টর সে হচ্ছে লিগ্যাল সার্ভিস, মানে লয়ার হিসেবে যা যা সার্ভিস দেওয়া প্রয়োজন সে সেটা দিবে। করবাসিও হচ্ছে নিজের সন্তানকে ডিসইনহেরিট করে তার সম্পত্তি দিবে হচ্ছে ভল্পনীকে, এরকম প্ল্যান করেছিল। গল্প কিন্তু শেষ, আমরা জাস্ট একটু রিভিশন দিচ্ছি। আর করভিনো প্ল্যান করে হচ্ছে তার ওয়াইফকেই দিয়ে দিবে। এবার আমরা যদি থিম নিয়ে কথা বলি, এই নাটকের একটাই থিম, সেটা হচ্ছে গ্রিড, লোভ। লোভের কারণে একটা মানুষ কি না কি করতে পারে। নিজের লাইফটা বরবাদ করে দিয়ে মস্কা এবং ভল্পনী কি করতো? অসুস্থ সেজে থাকার নাটক করে টাকা ইনকাম করছে তারা। বাকিরা আবার দেখেন, ভল্পনীর মতো খারাপ লোকের টাকা পাওয়ার জন্য তারা সব কি না কি করছে। ওয়াইফকে পাঠায় দিচ্ছে, ছেলেকে ডিসইনহেরিট করে দিচ্ছে, উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে। তো মূলত বেন জনসন হচ্ছে তৎকালীন সমাজের মানুষের যে লোভী আচরণ, এটাকে বোঝানোর জন্য এই নাটকটা লিখেছিলেন। নাটকটা সম্পর্কে আমি সংক্ষেপে আরেকবার একটু বলবো। এই নাটকটা বিষয়টা অনেকেই, মানে আমি তো ফিজিক্যাল ব্যাচও পড়াই, স্টুডেন্টরা এটা অনেক সময় জিজ্ঞেস করে যে আসলে এই ক্যারেক্টার্স গুলো পশু নাকি মানুষ। আসলে এই মানুষগুলো মানুষ, পশুরূপী মানুষ। এরকম মানুষ আসলে কি মানুষ? তারা পশু, পশুরূপী মানুষ। যে কারণে মানুষ দিয়েই তখন কি করা হয়েছিল? অভিনয়গুলো করানো হয়েছিল এবং দেখানো হয়েছে তাদের স্বভাব আচরণ পশুর চাইতে বেশি অধম, আরো বেশি খারাপ। দেখবেন যে কাক, শকুন, শিয়াল, এই প্রাণীগুলোর না আচার আচরণ খুব একটা ভালো বলা হয় না। অন্যের জিনিস তারা খাবলে খুবলে খাওয়ার চেষ্টা করে, সে কারণে এই নামগুলোকেই সিলেক্ট করা হয়েছে। আর যেটা বললাম, এটা একটা বিস্ট ফেবল। বিস্ট ফেবল মানে যারা ঈশপের গল্প পড়েছেন, অর্থাৎ ওই যে একটা বাঘের গলার মধ্যে হাড় ঢুকে যায়, সেই হাড় বের করে দেওয়ার জন্য একটা বককে নিয়ে আসা হয়, ঠিক আছে, তারপর বলে যে আমি তোকে কোনো ক্ষতি করব না, খাইতে চাই আবার, মানে এই টাইপের গল্প যারা পড়েছেন দেখবেন যে একটা প্রাণীর নাম দিয়ে দিয়ে গল্প করানো হয়। তো প্রাণী কি আসলে কথা বলতে পারে? না, পারে না। অভিনয় তাহলে কে করে? মানুষ দিয়েই করে। আমরা এখন আধুনিক যুগ জন্য এখন অভিনয়গুলো কি করে? মূলত এখন অভিনয়গুলো করানো হয় অ্যানিমেশন, ছবি দিয়ে। মূলত প্রাচীনকালে এই সমস্ত গল্প মানুষ দিয়েই করানো হতো। তো আশা করি যে আমি বিস্ট ফেবলটা জিনিসটা বোঝাতে পেরেছি। আমাদের মূলত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিস্ট ফেবল সহ যত কোয়েশ্চেন আছে সবই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভল্পনী যে স্যাটায়ার, এটার ব্রড কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে আহ সহজ হ্যান্ডনোট থেকে। তারপর এটা যে একটা কমেডি অফ হিউমার, আমি একদম হ্যান্ডনোট থেকে খুব ইজি করে দিয়েছি। এরকম সব কোয়েশ্চেন অ্যান্সারসই দেওয়া রয়েছে। আপনারা ক্লাস শেষ করে বাকিগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে যত কোয়েশ্চেন যেটাই আসুক আপনারা খুবই ভালোভাবে আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্তই। আপনারা একটু কমেন্ট করে মতামত জানাবেন, তথ্যগুলো সঠিক হয়েছে কিনা, একটু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি চাই না কেউ
মূল তথ্যগুলো দেখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। Grammarly helps me get the best. আজকে আমাদের ক্লাসে আছে 11/4 ক্লাসে অহনা, জাকিয়া, মিথিলা, আব্দুর রহিম, জান্নাতুল ফেরদৌস, জিতু আছে, ফাতেমা জাহান, শিলা, তামান্না ফেরদৌসী, জেনি, মেহেরুন্নেসা। অহনা সরকার কি এসেছেন? ইয়েস মিস। আচ্ছা, অহনাও আছেন। আচ্ছা, শাকিল আহমেদ আছে। হ্যাঁ, শাকিল শাকিল মিস আহমেদ। মেহেরুন্নেসা। সবাই আছেন আজকে মোটামুটি। তারানা আসেনি না? তারানা আছে? ম্যাম আমিও আছি। ও, এই তো। আচ্ছা আচ্ছা। তারা না 1661। হ্যাঁ, সবাই আছেন, খুবই খুশি লাগছে। আজকে পুরো হাউসফুল ক্লাস হয়েছে, একটা ভালো লাগছে। আপনারা তাহলে সবাই ভালো থাকেন, বেস্ট উইশেস। সবার সাথে আবার আমাদের এর পরের ক্লাসটাতে আমরা ভলপুরি নিয়ে আরো আলোচনা করব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।